সাইনা লজ্জায় অস্বস্তিতে ধাতস্থ হতে পারছিল না। 2 দিনের বিয়ের সম্পর্কের খাতিরে একটা পুরুষ লোকের কোলে হঠাৎ নিজেকে আবিষ্কার করে তার শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠল। সে সরে যেতে চাইছিল, কিন্তু তাজদার সিদ্দিকীর শক্ত হাত তার কোমর আঁকড়ে ধরে রাখল। সাইনা ধীরে নিঃশ্বাস ফেলছে, তাজদার সিদ্দিকীও যেন না শোনে। তাজদার তার সাথে হাতের মুঠো নিয়ে এলো সাইনার সামনে। সাইনা তার হাতের মুঠোর দিকে তাকালো, কৌতূহল হলেও মুখ ফুটে কিছু বলল না। তাজদার ধীরে ধীরে মুঠো খুলল। চমৎকার ডিজাইনের একটা চেন লকেট। সাইনার কোনো প্রতিক্রিয়া নেই। তাজদার বলল, তোমার উপহার নাও। সাইনা নিল না। যদি পরে বলে বসে তোমার উপহার দাও, তখন সে তো কোনো উপহার রাখেনি, তখন সে লজ্জায় পড়ে যাবে। তাকে লজ্জায় পেলে পৈশাচিক আনন্দ পাবে তাজদার সিদ্দিকী। সাইনা চুপচাপ বসে রইল। তাজদার তার চোখের সামনে লকেটটা তুলে ধরল। সাইনা বলল তাকে ছেড়ে দিতে। তাজদার শুনলই না। চেনের হুকটা খোলার চেষ্টা করছে সে। সাইনাকে বলল, খবরদার উঠবে না। চেনের হুকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। সাইনার মাথা থেকে আঁচল পড়ে গেছে অনেক আগে। তাজদার হুক খুলে সাইনার বেনিটা সামনে ফিরিয়ে দিয়ে চেনটা পরিয়ে দিল। তারপর তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে সাইনার গলায় জল করতে থাকা চেনটি দেখে বলল, নাইস। সাইনা আয়নার দিকে তাকায়নি, চোখ নিচে নামিয়ে রেখেছে। কাঁধের কাছে উত্তপ্ত কিছু টের পেল হঠাৎ। চোখ খুলে আয়নার দিকে তাকাতে দেখল তাজদার সিদ্দিকীর নিঃশ্বাস। তার কাঁধে আলতোভাবে থুতনি রেখে তাজদার সিদ্দিকী বলল, সবাই আমাকে নিশ্চিত করেছে ফিউচারে এই ধরনের ঘটনা আর হবে না। এটা এক প্রকার ভুল বোঝাবুঝি। মহিলারা টেনে টেনে কচুর লতির মতো কথা লম্বা করে। ডিসকাস্টিং। ইউ ক্যান ট্রাস্ট দিস ওয়ান রিপিট। সাইনা জানে এরা জুতো মেরে গরুদানে ওস্তাদ, তাই নতুন করে কিছু বলল না। ক্লান্ত সে। বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করছে। নিজের ঘরটাতে ছুটে যেতে ইচ্ছে করছে, যেখানে সে নিজের ইচ্ছে মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে পারে। কিন্তু সেটা অসম্ভব। সে লকেটটা ছুঁয়ে বলল, এটা সুন্দর, কিন্তু আমি কোনো উপহার আনিনি কারোর জন্য। এভাবে উপহার নিতে আমার লজ্জা হচ্ছে। তাজদার তার কাঁধে থুতনি আরও গেঁথে দিয়ে কোমর জড়িয়ে ধরল। সাইনা শিউরে উঠল। তখনই বাইরে কারো চেঁচামেচি শোনা গেল। চবর্গীয় শব্দ করে তাজদার জানালার কাছে চলে এলো। শক্ত হাতে জানালা খুলে দিয়ে বাইরে কান পাতল বিরক্তির সাথে। প্রতিবেশীদের কারো বাড়িতে ঝগড়া লেগেছে। কান পাততেই শোনা গেল, আর মতো বেডি দে, এত লগেই তোর লয়ে সংসার গড়ের। অন্য বেডি ওইলে ট্যাং দেহেই যেইটুকুই ওডা, যে দূর হেডাম নেই ও দূর ঢ্যাং টানোস। মহিলার উচ্চ বাক্যর পর পুরুষ লোকের গলার আওয়াজ শোনা গেল, এঙ্গুরি ক্যান চিল্লাতে লেগু, ও তোরও ঘরত বিয়ে বাড়ির মানুষ আছে, হুইদ্দি নুনি ইদ্দুলাতিয়া চিল্লাইলি, কিছু সমাধান আইবু না। তাজদার বিরক্তির সাথে জানলার কাজ টেনে দিতে দিতে বলল, এত রাতে এদের শান্তি নেই, মেজাজ খারাপ করে দেয় ফালতু লোকজন। আয়নার সামনে সাইনা নেই, সে বিছানায় শুয়ে পড়েছে। প্রতিবেশীদের ঝগড়া শুনে সে হাসছিল মনে মনে। তাদের ধন্যবাদও জানালো, উচিত কাজ হয়েছে। তাজদার সিদ্দিকীর গলার আওয়াজ শোনা গেল। ফোনে তৌসিফকে বলছে, বউ জামাই দুটোর মাথা ফাটিয়ে দিয়ে আয়, এটা ভদ্রলোকের বাড়ি, রাত বিরাতে এভাবে চিল্লাপাল্লা করছে কেন? তৌসিফ কি বলল কে জানে। তাজদার সিদ্দিকী বলল, শাওনকে নিয়ে যা, দরকার পড়লে আমাকেও ডাকিস, কিন্তু এদের মুখ বন্ধ করা চাই। মুডটাই খারাপ করে দিল শালার। লাঠি নিয়ে যা, চিল্লাচিল্লি বন্ধ না হলে ধামাধাম দিয়ে দিবি। সাইনা চোখ বুজে শুয়ে আছে। ধাম ধাম দিয়ে দিবি মানে? ওরা কি তাদের সমবয়সী নাকি? চাচা চাচির বয়সী মানুষদের ধাম ধাম দিয়ে বসা কি মুখের কথা? কত বড় বেয়াদব গোয়ার। বেশ কিছুক্ষণ পর গালিগালাজ থামলো। তাজদার সিদ্দিকী ঘরময় পায়চারি করতে করতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে মেসেজে। কিছুক্ষণ পর বিছানা ধপ করে উঠল। সাইনা চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখল তার সামনে একটা বাস্ক। তাজদার বুক উপর করে শুয়ে বাক্সটা খুলছে মনোযোগ দিয়ে। খুলতে খুলতে সাইনার দিকে তাকালো। সাইনা চোখ সরিয়ে নিল। বাক্স থেকে সবগুলো চুড়ি বিছানায় ফেললো তাজদার। সাইনা কাচের চুড়ি পছন্দ করে। তাজদার সিদ্দিকী চুড়ি হাতে নিয়ে বলল, হাত বাড়িয়ে দেওয়া হোক। মুখটা তখনও বিরক্তিতে থেতে আছে, যেন আদেশ না মানলে সাইনাকেও চিবিয়ে খাবে। সাইনার হাতটা তার সামনেই রাখা। সে পাশ ফিরে যাচ্ছিল। তাজদার সিদ্দিকী শক্ত হাতে ধরে ফেলে একটা একটা চুড়ি পরিয়ে দিতে লাগলো।
হাতটাতে পড়ানো শেষ হতেই তাজদার সিদ্দিকী বলল, ওই হাতটা না দিলে গায়ের ওপরে উঠে আসতে পারে। তাই শাইনা এই পাশে ফিরে হাতটা রাখলো তার সামনে। তাজদার একটা একটা চুড়ি তার হাতে পরাতে লাগলো। শাইনা হাতের দিকে তাকিয়ে আছে। শেষ চুড়িটা পরিয়ে তাজদার সিদ্দিকী তাকে এক ঝটকায় কাছে টেনে নিয়ে বলল, এবার আমার উপহার। শাইনা হকচকিয়ে গিয়ে বলল, আগেই বলেছি আমার কাছে কোনো গিফট নেই এই মুহূর্তে, আমি আমার গিফট আদায় করে নিতে জানি। বলেই তাজদার তার হাতটা নিজের কাঁধের ওপর তুলে নিতে নিতে গলদেশে মুখ ডুবিয়ে আদর করলো। শাইনার নিঃশ্বাস ফেঁপে উঠেছে। সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে নিচে বসে পড়ল। তাজদারের দিকে তাকিয়ে নিজের বুকটাতে শক্ত করে খামচে ধরে কেঁদে উঠল শব্দ করে। তাজদার তার দিকে এক পা এগোতেই শাইনা বাম হাতটা জোরে আঘাত করলো পালঙ্কের পায়ার সাথে। কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো শব্দ হলো। তাজদার সিদ্দিকী পিছিয়ে গেল। শাইনাকে দেখতে ভয়ঙ্কর লাগছে। শাইনা মেঝেতে নিঃশব্দে বসে রইল। পুরো শরীরটা পাথরে রূপ নিয়েছে, নড়ার শক্তি নেই। তাজদার সিদ্দিকীর দৃষ্টিতে ঝলসে উঠল তীব্র ক্ষোভ। টানটান হয়ে উঠল মুখের রেখাগুলো। শাইনার দিকে এক ঝলক তাকিয়েই চোখ নামিয়ে নিল। রীতিমতো অপমানিত মনে হলো নিজেকে। ঘর জুড়ে অস্থির পায়চারি করলো। নিজের রাগ সামলাতে পারছে না। কিছুক্ষণ পর তাজদার সিদ্দিকী ধীরে ধীরে গিয়ে বসলো রকিং চেয়ারে। চেয়ারের কাঠ কেঁপিয়ে উঠল একবার। সে পায়ের ওপর পা তুলে ঠান্ডা ভঙ্গিতে বসে রইল। ঠোঁটের কাছে হাত তুলে ভুরু কুঁচকে তাকালো শাইনার দিকে, আর চোখে চাপা কোনো হিসেবি দৃষ্টিতে। শাইনা তখনও মেঝেতেই পা কুড়িয়ে বসে আছে নিঃশব্দে। কান সামান্য কুঁজো হয়ে এসেছে। হাতে ব্যথা পেয়েছে বেশ। চোখে মুখে কষ্ট লুকানো যাচ্ছে না। অনেকগুলো চুড়ি ভেঙে ছড়িয়ে আছে মেঝেতে। লালচে দাগ দেখা যাচ্ছে হাতে। অনেকটা সময় কেটে গেছে নিঃশব্দে। দেওয়ালের ঘড়ির কাঁটা ঘুরেছে। শাইনা মেঝেতে পা কুড়িয়ে বসে ঝিমোচ্ছে। চোখের পাতাগুলো ভার হয়ে এসেছে। তাজদার সিদ্দিকী রকিং চেয়ারে হেলান দিয়ে মাথা এলিয়ে দিয়েছিল পেছনে। চোখ প্রায় বন্ধ। হঠাৎ এক মুহূর্তে চোখ খুলে গেল। চট করে সামনে তাকিয়ে দেখলো শাইনা এখনো মেঝেতে নিস্তেজ ভঙ্গিতে ঝিমোচ্ছে। তার ভুরু কুঁচকে উঠল। চেয়ারের আরাম ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দ পায়ে এগিয়ে এসে শাইনার সামনে বসে পড়ল হাঁটু ভেঙে। শাইনা ধীরে ধীরে চোখ তুলল। বিস্ময়, সংশয় আর অসহায় কৌতূহলে তাকালো তাজদারের দিকে। চোখ দুটি লাল, কাঁপা কাঁপা। তাজদার ধীরে বলে উঠল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? শাইনার গালে শুকিয়ে আসা জলের রেখা এখনো স্পষ্ট। সে মুখ ঘুরিয়ে রেখেছে। চোখে চোখ রাখার সাহস নেই, ইচ্ছেও নেই। তাজদার এবার শক্ত কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে তাকাও শাইনা মমতাজ। শাইনা তাকালো না, নড়ল না অবধি। কোনোদিন সে মন ভরে সময় নিয়ে তাজদারের সিদ্দিকীর দিকে তাকায়নি। তাকানোর ইচ্ছেটাই জন্মায়নি কখনো। ছোটবেলায় একবার অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে তাকিয়েছিল তাজদার সিদ্দিকীর দিকে। আর তখনই তাজদার সিদ্দিকী আঙুল তুলে বলে দিয়েছিল, চোখ নিচে। সেই চোখ আজও নিচে নেমে আছে আর থাকবে। সে কোনোদিনও মুগ্ধ হয়ে তাজদার সিদ্দিকীর চোখে চোখ রাখবে না। এই লোকটা যদি জানতো সে একটুখানি তাকালে কত ঘৃণা ফুঁসে ওঠে তার বুকের ভেতর, তাহলে জীবনেও তাকাতে বলতো না। তার দু চোখে পট্টি বেঁধে দিয়ে বলতো, আমার দিকে না তাকিয়ে সংসার করো। সারা জীবন তাদের সাথে দাস গোলাপের মতো ব্যবহার করে এখন ঠিক কী কারণে এত তুলো করছে শায়না কি সেটা জানে না? এরা ভালোবাসার সম্মান, শ্রদ্ধা, স্নেহ, মমতা দেখায় পয়সা, সৌন্দর্য আর স্ট্যাটাসের ওপর ভিত্তি করে। অসম্ভব ঘৃণা করা, হেয় করা, তুচ্ছ করা। মানুষ হুট করে ভিন্ন আচরণ করলে যে কারো মনে প্রশ্ন উঠবে। সাইনার মনও নিজেকে প্রশ্ন করেছিল। উত্তরটা খুব সহজে পেয়ে গিয়েছিল সে। দরিদ্র পরিবারের শেষ সন্তান ছিল সে। বাবার অল্প আয়, 5 ভাই বোন বড়। সবার পড়াশোনা আর খাবারের খরচ মেটাতেই হিমশিম খেতে হতো বাবাকে। তবুও বাবা চেয়েছিল সবাই পড়াশোনা করুক। মানুষ মূল্যায়ন করে না বলে তিনি খুব দুঃখ পেতেন। চেয়েছিলেন কম খেয়ে হলেও ছেলেগুলো মানুষ হোক। ছেলেগুলো মানুষ হলে সমাজে একটা অবস্থান তৈরি হবে, মানুষ সম্মান করবে। শায়না শেষ সন্তান ছিল বলে মায়েরও যথেষ্ট অবহেলা পেয়েছিল। বুকের দুধও বেশি দিন পায়নি সে। দাদিমা তাকে ভাতের মাড় আর সাবুদানার পানি খাইয়ে খাইয়ে নাকি দুধের অভাব মেটাতেন। মা অন্য ছেলে মেয়েদের খাওয়া পড়ার চিন্তায় ডুবে থাকতেন। শায়নাকে নিয়ে কোনো আলাদা ভাবনা ছিল না তার। দাদিমা তাকে মানুষ করেছে বলতে গেলে। মায়ের শেষ সন্তান হওয়ায় সে জন্মেছিল খুবই দুর্বল আর রোগা হয়ে। ছোট থেকেই পুষ্টিহীনতায় ভুগেছে। পা দুটো বাঁকা হয়ে গিয়েছিল। মানুষের ছোটবেলায় ছবি কত সুন্দর, আর তার ছোটবেলার ছবিগুলো দেখলে এখনো চোখে জল আসে। দেখতে ইচ্ছে করে না একদম।
তার পা বাঁকা ছিল, গাল বসে গিয়েছিল, দাঁত বের হয়ে থাকতো, চুল এলোমেলো, মুখশ্রী ছিল কঙ্কালের মতো ভাঙাচোরা। দেখতে মনে হতো রাস্তায় পড়ে থাকা অবহেলিত কোনো ভিখারির বাচ্চা। দুটো কাপড়েই কেটে যেত পুরো বছর, রোদে পুড়ে কাপড় ঝলসে যেত, ছিঁড়ে যেত। মা সেলাই করে দিত হাতে। নতুন জামা পেলে তো খুশিতে আত্মহারা হয়ে যেত সাইনা। সে তখন একরোখা দুরন্ত ছিল, রোদে পুড়ে মাটিতে গড়াগড়ি খেলে বেড়াতো পাড়ার পর পাড়া। তার গায়ের রং আরও ঘোলা হয়ে যেত, সেই রং, সেই কুৎসিত রূপই হয়তো তাজদার সিদ্দিকী আর তাসমিন আর তাসনুমাদের চোখে চরম অপছন্দের ছিল। এই জন্যই তারা ঘৃণা করত, তুচ্ছ করত। যখন সে ক্লাস 8-এ ওঠে তখন হঠাৎ করে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। সবাই বলতো এই মেয়েটা হিজড়া হবে, বুকে মাংস নেই, মাসিক হয় না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মেয়েলি সৌন্দর্য নেই বলে উপহাস করত সবাই। কিন্তু সন্ধির পর হঠাৎ করে তার শরীর রূপ নিতে শুরু করে, গায়ে মাংস লাগতে থাকে, কাঠের মতো পাতকাঠি দেহে ধীরে ধীরে ঢেউ ওঠে। হুট করে সে অনেকটা লম্বা হয়ে যায়, তার চলাফেরায় নরম ভাব আসে, চোখে মুখে লজ্জা। সবার চোখে পড়ে সেই বদল। সাইনা আগে আয়নার সামনে দাঁড়ালেও নিজেকে এড়িয়ে যেত, এত মন দিয়ে নিজেকে দেখতই না। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে, নিজে চমকে উঠল সে। স্তনের ভার, গভীর নাভি, মসৃণ ত্বক, কোমরের বাঁক সব মিলিয়ে একটা নতুন মানুষ সে। নিজেই নিজের শরীরের দিকে তাকিয়ে ঘেমে উঠেছিল, লজ্জায় চোখ নামিয়ে নিয়েছিল। সময় কত কিছু পাল্টে দেয় গোটা একটা মানুষকেও। তার গায়ের রংটা উজ্জ্বল মসৃণ, কিন্তু সেটা তখন চাপা পড়েছিল অপুষ্টি, রোদে পোড়া গা আর অবহেলার ভারে। চুলের গোছাও ছিল ঘন আর মোটা, কিন্তু অযত্নে এলোমেলো হয়ে থাকতো সব সময়। ঘাড়ে কাঁধে জমে গিয়েছিল কালচে দাগ, কিন্তু ধীরে ধীরে বদল এলো। যত্ন, সময় আর বয়সের সঙ্গে সঙ্গে সেই কালচে দাগগুলো হালকা হতে লাগলো। চুলে ফিরে এলো জৌলুস, গায়ের ত্বকে ফিরে এলো প্রাণ। কেউ ভেবেছিল সেই রোগা পটকা, ছেঁড়া কাপড় পরা কুৎসিত মেয়েটা একদিন এলাকার সুন্দরীদের তালিকায় নাম লেখাবে। সাইনা একদম ঘরকুনো হয়ে গিয়েছিল বয়ঃসন্ধির পর। নিজেদের আর্থিক অবস্থার উন্নতি হতে লাগলো। আচমকা সব কিছু কেমন যেন পাল্টে গেল। মানুষের ব্যবহারও পাল্টে গেল। টাকার সৌন্দর্য আসলেই ম্যাটার করে। টাকার সৌন্দর্য ছাড়া কিচ্ছু হয় না। টাকা আর সৌন্দর্য না থাকলে কেউ 2 পয়সার দাম দেয় না। সেটা সাইনার চেয়ে ভালো কেউ জানে না। কলেজে যাওয়ার পথে অনেকের নজরে পড়েছে সে। তারপর অনেক সম্বন্ধ আসতে লাগলো। স্কুলে থাকতে যাদের টিটকারি শুনতো তাদের অনেকের কাছে প্রেমের প্রস্তাবও পেয়েছে সে। গা গুলিয়ে আসতো তার। প্রতিবেশী রুম্পা আপার বিয়েতে সে হলুদ শাড়ি পরেছিল। তিতলি, তাসনুমা সবাই ছিল সেই হলুদের অনুষ্ঠানে। দূর দূরান্তের অনেক আত্মীয় স্বজন তখন সাইনাকে চিনতেই পারেনি। যখন শুনল মেয়েটা আশরাফের ছোট বোনটা, তখন সবাই হাঁ হয়ে গিয়েছিল। লোকে ফিসও করতো এটা বলে, মেয়েটা আগে দেখতে কেমন ছিল না, পয়সা হবার পর কেমন পাল্টে গেছে দেখ, টাকায় কত সুখ। সাইনাকে তার মা বাবার অনেক আত্মীয় স্বজনও হুট করে চিনতে পারেনি। গায়ে হলুদে বাড়ির মেয়েদের গ্রুপ ছবি আর ভিডিওগুলো লন্ডনে বসবাসরত তাজদার সিদ্দিকীর কাছেও গিয়েছিল। সেও কৌতূহলে জিজ্ঞেস করেছিল তিতলির পাশে দাঁড়ানো মেয়েটাকে। রওশনারা বলেছিল ওই বাড়ির মেয়ে সাইনা। তার কিছু মাস পর তাজদার সিদ্দিকী দেশে এলো। পুরো বাড়ি জুড়ে মিষ্টি বিতরণ হলো। কি হইচই ওই বাড়িতে। সাইনা প্রথম দিনেই দেখেছিল সেই বদমেজাজি তেতো স্বভাবের তরুণ তাজদার সিদ্দিকীকে পূর্ণবয়স্ক টকবকে যুবক রূপে। চেহারায় এসেছে ধার, চোখে মুখে একরকম ঝলক, শরীরের গঠনে পুরুষ সুলভ দৃঢ়তা। আগে রুক্ষ স্বভাব ছিল, আর এখন প্রভাব বিস্তারকারী ভারী ভাব। চলাফেরা, তাকানো, এমনকি চুপ করে দাঁড়িয়ে থাকাতেও কত আত্মগৌরব, অহংকার আর দম্ভের চামড়ায় মোড়ানো। তাজদার সিদ্দিকীর দৈহিক সৌন্দর্য, আত্মগরিমা আর গর্ব নিয়ে হেঁটে হেঁটে চারপাশটা কৌতূহল নিয়ে দেখছিল। বিশেষ করে তাদের বাড়ির দালানগুলো। হয়তো ভাবছিল এদেরও দালান হয়েছে। সাইনা একবারও সামনেও যায়নি। দাদেমা এসে তাজদার সিদ্দিকীর কত নাম ধাম করলেন। মাটি হয়ে গেছে ওই বাড়ির ছেলেটা, এখন আর আগের মতো নেই। আগে তো কাউকে সালামটাও দিত না, এখন সবার সাথে হেসে খেলে কথাবার্তা বলছে। মেয়ে দেখছে তার জন্য। দাদিমা অবশ্য কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল সেদিন, যেটা সাইনা অনেকটা পরে বুঝেছে। তাদের প্রতিবেশী এক চাচার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে স্টেজে ওঠার জন্য ফুলের ডালা নিয়ে দাঁড়িয়েছিল
সে সবার পেছনে, তিতলি তার সামনে। তারা দুজনে চাচার বোকামোর কথা বলে বলে হাসাহাসি করছিল। উনি কেকের মাঝখান থেকে গোলাপটা চামচ দিয়ে তুলে কান্নারত ভাইপোর হাতে ধরিয়ে দিয়েছিলেন কেকের ছবি তোলার আগেই। ক্যামেরাম্যান বকাঝকা করছেন। ঠিক তখনই সাইনাদের পেছনে ছেলেপেলের দল এসে দাঁড়ালো। একজন হঠাৎ গলা ঝাড়ল। সাইনা চমকে তাকালো। তাজদার সিদ্দিকীও তার দিকে তাকালো। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশ দিয়ে হেঁটে গেল। সেই চাচার বিয়ের সবার মধ্যমণি ছিল তাজদার সিদ্দিকী, কারণ অনেকগুলো বছর পর সে গ্রামে এসেছে। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় খুবই তীক্ষ্ণ। তারা বুঝে ফেলতে পারে কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে, কার চোখ লোভাতুর কামুক। পুরো অনুষ্ঠান জুড়ে তাজদার সিদ্দিকী তাকে দেখছিল ঘুরে ফিরে। সাইনা সাহস করে তাকালো এটা বুঝতে যে তার মনের ভুল কিনা, কিন্তু না, সে যা ভাবছে সেটাই। তাজদার সিদ্দিকী তাকে দেখছে, কপালটা হালকা কুঞ্চিত করে। সে অস্বস্তিতে মানুষের গায়ের আড়ালে আড়ালে দাঁড়াচ্ছিল বারবার। একবার প্যান্ডেলের বাইরে চলে এসেছিল, সেখানেও তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে ফোন টিপছে। ফোনের স্ক্রিনের আলো তার মুখে। সাইনার দিকে চোখ তুলে তাকাতেই সাইনা দ্রুত পালালো। তার ঘাম ছুটে গিয়েছিল লজ্জায়, অস্বস্তিতে। বুকের ভেতর মস্ত বড় একটা পাথর উঠে এসেছিল সেদিন। সাধারণত অনুষ্ঠান শেষ হবার আগ অবধি সে কখনো অনুষ্ঠান থেকে ঘরে আসে না, কিন্তু সেদিন অনেক আগে চলে এসেছিল। মা দাদিমা তাকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু সে কিছু বলল না। ওই রাতে সে একটুও ঘুমাতে পারেনি। তখনও সে ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু না। ভেজা চুল ছেড়ে ছাদে কাপড় শোকানোর সময় ওই বাড়ির ছাদে হাঁটতে থাকা ছায়াটা তাকে আরও স্পষ্ট করে দিয়েছিল সবটা। পুকুরঘাটে কাপড় ধোয়ার সময়ও সে দেখেছিল ছায়াটা। এমনকি ঘর থেকে উঠোনে বের হলেই যেন চোখ দুটো তাকে ঘিরে ধরত। সে তাজদার সিদ্দিকীর বাজে চাহনি থেকে বাঁচতে পালাতে কতবার হোঁচট খেয়ে পড়েছে তার হিসেব নেই। একটা মানুষ শুধু দূরে দাঁড়িয়ে তাকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে, এটাই যথেষ্ট ছিল তার রাতের ঘুম হারাম করার। কি লজ্জা, কি গা গুলানো বিশ্রী অনুভূতি। ওই ধরনের কিছু ভাবতে গেলে মনে হতো দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাজদার সিদ্দিকীর সামনে দাঁড়াবে ব্যাপারটাই কতটা জঘন্য। যার চোখে চিরকাল ঘৃণা দেখেছে, সেই চোখে অন্য কিছু কতটা অস্বস্তিকর। নিজের সৌন্দর্যকে বাহবা দিয়েছিল সে। ওই সৌন্দর্য তাকে কত মানুষ চিনিয়ে দিল, কত মানুষের কত রূপ দেখিয়ে দিল। আননোন নাম্বার থেকে আসা কল, মেসেজ সব তাজদার সিদ্দিকীর ছিল। নাম্বারটা কোথায় পেয়েছিল কে জানে। শুরুতেই একবার কল রিসিভ করেছিল সে। গলা ঝাড়া শব্দ পেয়ে ফোনটা ছিটকে পড়েছিল হাত থেকে। মেসেজ আর কলগুলো দেখলে তার হাত পায়ে কাঁপুনি ছুটত। কি দুঃসাহস ওই লোকটার। সে ভাবে কি করে সাইনা তার সাথে ফোনে কথা বলবে। টাকা দিয়ে মন কেনা যায় নাকি? কি জঘন্য। তাজদার সিদ্দিকী অনেকবার তার সাথে কথা বলতে চেয়েছে। সাইনা পালিয়ে পালিয়ে থেকেছিল। বিয়ের প্রস্তাব পাঠাবে এই ব্যাপারে সে নিশ্চিত ছিল, আর সেটাই হয়েছে। যারা মানুষকে টাকার সৌন্দর্যের দাড়িপাল্লা দিয়ে মাপে, সেই ছোট লোকদের বাড়িতে বউ হয়ে না আসার জন্য আল্লাহর কাছে দুহাত তুলেছিল সে। কেন কবুল হয়নি কে জানে। যে লোকটা তার অভাবগ্রস্ত নিরীহ রূপটাকে ঘৃণা করেছিল, সেই লোকটাই তার সৌন্দর্যে ঘায়েল হয়ে বিয়ে করেছে। ভবিষ্যতে সে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। তখন তাজদার সিদ্দিকী গমগমে গলায় বলল, সাইনা মমতাজ কথা বলো, নয়তো তাকাও। আমি কি বলছি শুনতে পাচ্ছ? সাইনা অল্প করে তাকালো। এই চেহারায় কোনো মায়া দয়া নেই, আপাদ মস্তক কঠিন। শক্ত ঠোঁট দুটোর কাঠিন্যই বলে দেয় কতটা রুক্ষভাষী এই লোক। এই লোকটা পুরো পৃথিবীর সমস্ত সুখ পায়ের কাছে এনে দেবে বললেও তার ক্ষত মুছবে না, তার মন বসবে না। না, এই হিংস্র চেহারাটার দিকে তাকালে মন গলবে কখনো। অতি জঘন্য, অতি নৃশংস এই লোক। সে চোখ সরিয়ে নিল। তাজদার বলল, আমার সাথে সহজ হও, তাকাও আমার দিকে। এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। সাইনা একদম তাকালো না। তার এত অস্বস্তি এই ছটপটানি দেখেও লোকটার সামনে থেকে সরল না। এদের কাছে অন্য কারো সুবিধা অসুবিধা, ছটপটানি, অস্বস্তি এসব কোনো ব্যাপারই নয়, বরং তাকে কোলে তুলে নিল আচমকা। সাইনা রেগে মেগে তাকালো। তাজদার তাকে বুকের কাছে ধরে রেখে তার মুখের দিকে তাকিয়ে বলল, পুরনো কথা ভুলে যাওয়ার জন্য হলেও আমার দিকে তাকাও। আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করব না, আমাকে খ্যাপাবে না। আমি আগের মতো না থাকলেও খুব ভালো মানুষ হয়ে যায়নি। আমি
মানুষকে মাথায় তুলতে জানি, আবার মাথায় তুলে আছাড়ও মারতে জানি। আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করবে না। তাকাও আমার দিকে। সাইনা অনেকবার তাকিয়েছে তার দিকে, কিন্তু মনের চোখ দিয়ে যখনই তাকালো তখনই একটা ভয়ঙ্কর, অতি কুৎসিত, বিকৃত, বিকল, অমানুষের মতো চেহারা তার চোখের পাতায় ভেসে উঠল। কি করে সে বোঝাবে? কারোর দিকে তাকানোর জন্য ওই চেহারা একটু মায়া, দয়া, মানবিক ছাপ থাকা লাগে, যা তাজদার সিদ্দিকীর চেহারায় নেই। মানুষের মুখে আদলেও বোধহয় এক সময় স্বভাবের ছায়া পড়ে। মনের রঙও লেগে থাকে চোখের কোণে, ভুরুর রেখায়, ঠোঁটের বাঁকে। হাজার চেষ্টা করেও নিজেকে আর বোঝাতে পারে না শাহিনা। পছন্দ হয় না, তাকাতে ইচ্ছে করে না। কি পরিমাণ ঘৃণা জমে আছে তার ভেতর, ভাবলে নিজেকে অবাক লাগে। তাজদার সিদ্দিকীর মুখটা মনে পড়লে বুকের ভেতর একটা গা গোলানো অনুভূতি হয়, এক ধরনের বিক্ষোভ, একরাশ বিতৃষ্ণা। আর 10 জনকে নিয়ে যেমন রাগ বা বিরক্তি হয়, ওটা ঠিক সেরকম না, অসহ্যকর একটা অনুভূতি। সে নিজেই পালিয়ে বেড়ায় এই অনুভূতি থেকে। সে কখনো ভাবেনি তাজদার সিদ্দিকীর প্রতি নিজের ঘৃণা যেন একটু কমে। সে প্রার্থনাও করতে হবে আল্লাহর কাছে। সে আর পারছে না, তার মাথায় আর কুলাচ্ছে না। না সে ঘৃণা করে শান্তি পাচ্ছে, না সে তাজদার সিদ্দিকীর প্রতি মন বসাতে পারছে। মাঝপথে দাঁড়িয়ে নিজের এই অসহায়তা, দ্বন্দ্ব, সব কিছুর প্রতি বিরক্ত হয়ে উঠেছে সে নিজেই। তাজদার তাকে বিছানায় বসিয়ে দিল। তার সামনে বসে হাতটা দেখে নিয়ে নিজে নিজে বলল, সকালে যদি কেউ জিজ্ঞেস করে এসব কাটাছেঁড়া কেন হলো, তখন কি হবে? সাইনা চুপ করে রইল। তাজদার তার দিকে তাকাতে সাইনাও তাকালো। কিছুক্ষণ নীরব মুহূর্ত পেরিয়ে গেল। আমি কি খুব খারাপ? প্রশ্নটায় সাইনা কেমন চমকে গেল। সে ইচ্ছে করে উত্তর দিল না। তাজদার কঠোরভাবে বলল, আনসার মি। তুমি আমার সাথে মন খুলে কথা না বললে সহজ হবে কিভাবে? কথা বলছো না, তাকাচ্ছ না, কাছে আসতে দিচ্ছ না। আগেও পালিয়ে পালিয়ে থেকেছো, সমস্যা কি বলবে? তোমার কোনো ধারণা আছে তোমাকে বিয়ে করতে গিয়ে আমাকে কত কিছু ফেস করতে হয়েছে? তুমি এরকম করতে থাকলে সবাই আরও পেয়ে বসবে আমাকে, কারণ আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি? আমার মান সম্মান শেষ করার পায়তারা করছো? সাইনা তার চোখে চোখ রাখলো, এক নিঃশ্বাসে বলল, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। আপনার স্পর্শ তো বহুদূর, আপনার ছায়াকেও আমি ভয় পাই। আমি হয়তো দেখাই না, কিন্তু আমি সত্যি ভয় পাই। এই যে আপনি আমাকে ধরছেন, এতেই আমার গা গুলিয়ে আসে। অহংকারী চেহারাটাতে আমি আমার জন্য নিখাত কিছু দেখি না। কথাগুলো বলার সময় সাইনার গলা কাঁপছে, হাতের আঙুল, পা কেমন টান টান হয়ে উঠেছে। আপনি আমার সামনে বসে আছেন, এটা ভাবতে বসলে আমার কেমন জানি লাগে। আপনি আমার গায়ের ওপর নিঃশ্বাস ফেলবেন না। আপনি বাজেভাবে তাকান, আপনাকে আমার ভালো লোক বলে মনে হয় না। তাজদার সিদ্দিকী বলল, আমি সবসময় তোমার দিকে বাজেভাবেই তাকাবো, প্রমিস। সাইনা দাঁত চিবিয়ে নিজেকে ছাড়িয়ে বলল বখাটে, ইয়াস আই অ্যাম। সাইনা শুয়ে পড়ল বিছানায়, গায়ে আঁচলটা জড়িয়ে নিতে নিতে বলল, আপনার চেহারাটা আমি সহ্য করতে পারি না। এটা আমার দোষ নয়, আপনার চেহারার দোষ। তাজদার এক ঝটকায় তাকে নিজের দিকে ফিরিয়ে এনে তার মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, দোষ তোমার চোখের। আমি সুন্দর, তুমি মনের চোখ খুলে দেখো। সাইনা অবাক চোখে তাকিয়ে বলল, আপনার প্রীতি দেখে আমি তো অবাক হচ্ছি। মনে এত প্রেমের বাতাস লাগলো কবে থেকে? বাপরে বাপ, সিনেমাকেও হার মানাচ্ছে সব। তাজদার বলল, আমি বিয়ে করেছি বলে ঠেকায় পড়িনি। তোমাকে আমি বিয়ে করেছি, এটাই বেশি। আপনি আমার মতো ভালো জীবনসঙ্গী পেয়েছেন, এটাই বেশি। বলে সাইনা সরিয়ে দিল শক্তপোক্ত শরীরটাকে। কথায় কথায় গায়ের ওপর উঠে আসে, বাজেভাবে ছুঁয়ে দেয়, বেয়াদব। তাজদার সিদ্দিকী এত অপমান সবার মতো লোক নয়। চোটপাট দেখিয়ে দরজা খুলে হনহনিয়ে বেরিয়ে যাচ্ছিল। সাইনা বলল, ইগো খুব ব্যথা পেয়েছে। দরজা খুলে গেছে ততক্ষণে। তাজদার সিদ্দিকী থেমে গেল দরজা একটা ধরে রেখে, ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ভেতরে ঢুকে ধপাস করে আবারও দরজা বন্ধ করে দিল। সাইনা পায়ের নিচ থেকে কাঁথা টেনে নিয়ে নিজেকে লাশের মতো পেঁচিয়ে নিয়ে লম্বা হয়ে শুয়ে থাকলো। হাতটা ব্যথা করছে। তাজদার সিদ্দিকী বিছানার পাশে দাঁড়িয়ে হতাশ হয়ে বলল, লাশের সাথে সংসার? সাইনার জবাব ভেসে এলো, আমার লাশও আপনার সাথে সংসার করবে না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, গল্পটা পড়ে কেমন লাগলো তা একটা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। এত কষ্ট করে গল্প দিই অথচ আপনারা একটা লাইকও করেন না, প্লিজ একটা লাইক করবেন।